বিএনপি চায় নির্বাচন, জামাত চায় শক্তি সংগ্রহ করতে, ছাত্ররা নতুন দল নিয়ে আসার জন্য রাষ্ট্রের টাকায় হেলিকপ্টার ডাববে ফিরছে দেশময়। স্থাপনা ভাঙছে, আগুন দিচ্ছে কিংবা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে, মাজার ভাঙছে, শিক্ষা প্রতিষ্ঠান ভাঙছে, ভাঙচুর চলছে। বিগত 6 মাসে যে কোনো একটি দিন দেখতে চলুন কি হচ্ছে বাংলাদেশে। দেশের কোনো না কোনো জায়গায় একদল মানুষ জড়ো হয়ে কাউকে না কাউকে পিটিয়ে মারছে, নয় কোনো স্থাপনা ভাঙছে, আগুন দিচ্ছে কিংবা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে, মাজার ভাঙছে, শিক্ষা প্রতিষ্ঠান ভাঙছে, ভাঙচুর চলছেই। দিন শেষে রাত হলে একদল মানুষ নেমে পড়ছে রামদা, চাপাতি, ছুরি, বন্দুক নিয়ে রাস্তায়, পথচারীদের থামিয়ে দেদারসে চলছে ছিনতাই। ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল একটি বাস, সেই বাস থামিয়ে ডাকাতি হয়েছে এবং বাসের ভেতর থাকা নারী যাত্রীদের ধর্ষণ করা হয়েছে। বাংলাদেশে রাতে বাস থামিয়ে ডাকাতির ঘটনা আগে ঘটেনি তা নয়, ঘটেছে, কিন্তু এভাবে নারী ধর্ষণের ঘটনা কি ঘটেছে? ঘটেনি। দেশে পুলিশ বাহিনী আছে কি নেই তা নিয়ে সন্দেহ প্রকাশ করার যথেষ্ট কারণ রয়েছে। কোনো ঘটনাতেই তারা উপস্থিত থাকতে পারেন না বা থাকেন না। অনেকেই বলেন যে জুলাই সন্ত্রাসের কালে পুলিশ বাহিনীর সদস্যদের যেভাবে হত্যা করা হয়েছে তাতে পুলিশ বাহিনীর মনোবল এবং সাহস দুই ভেঙে গেছে। আর থানাগুলো থেকে যেসব অস্ত্র লুটপাট হয়েছে সেগুলো তো এখন সন্ত্রাসীদের হাতেই আছে। জেল থেকে বেরিয়ে এসেছে অসংখ্য সন্ত্রাসী, তারা তাদের স্বভাব বদলে ফেলেছে। কেন বদলাবে? সেই যে অস্ত্র যেসব লুট হয়েছে সেগুলো উদ্ধারের কোনো চেষ্টা আমরা দেখতে পেয়েছি কি? এরই মাঝে দেশে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। এই অপারেশন যত না দেশের ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য, তার চেয়ে অনেক বেশি হলো আওয়ামী লীগ দমনের লক্ষ্যে, এবং সর্বত্রই আক্রমণকারীদের বাদ দিয়ে আক্রান্তদেরই লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালে বাংলাদেশে 21 জন ব্যক্তি বিচার বহির্ভূত বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মারা গেছেন। তাদের মধ্যে 12 জনের মৃত্যু হয়েছে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর। 5ই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর গণপিটুনির শিকার হয়ে আওয়ামী লীগ নেতাকর্মী সহ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়াও আদালত প্রাঙ্গণে ঢুকে দল বেঁধে হামলার ঘটনা ঘটতে দেখা গেছে। মানুষের জীবনের নিরাপত্তা নেই, মানুষের সম্পদের নিরাপত্তা নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, মানুষের হাতে টাকা নেই জীবনযাত্রার ব্যয় চালানোর। আর রাজনৈতিক অস্থিরতার কথা কি আর বলবো, সবই তো আপনারা জানেন। বিএনপি চায় নির্বাচন, জামাত চায় শক্তি সংগ্রহ করতে, আর ডক্টর ইউনূসের নিয়োগকর্তা ছাত্ররা নতুন দল নিয়ে আসার জন্য রাষ্ট্রের টাকায় হেলিকপ্টার ডাববে ফিরছে দেশময়। এই তো রাজনৈতিক পরিস্থিতি। কোনো কিছুর উপরই কারোরই কোনো নিয়ন্ত্রণ আছে? মনে হয় না। দেশটা কোনো এক একক নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে চলছে বলে আপনি দেখতে পান? আমি তো পাই না। সর্বোচ্চ বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলার খেলা চলছে, যাকে কেতাবি ভাষায় বলে মাৎসন্যায়। কিন্তু আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশের এই চলমান পরিস্থিতির একটি নাম আছে। আপনি গুগলে ব্যর্থ রাষ্ট্র কাকে বলে প্রশ্ন রেখে সার্চ দিন, দেখুন তো কি আসে। চলুন একসঙ্গে আমরা গুগল সাহেবকে জিজ্ঞেস করি একটি ব্যর্থ রাষ্ট্রের সংজ্ঞা কি। দেখুন তো গুগল কি বলছে। গুগল এক লাইনে বলছে যে a state whose political and economic system has become so weak that the government is no longer in control। অর্থাৎ যে রাষ্ট্রের রাজনৈতিক অথবা অর্থনৈতিক সিস্টেম এতটাই দুর্বল হয়ে গেছে যে সরকারের আর তার উপর কোনো নিয়ন্ত্রণ নেই, সেই রাষ্ট্রই আসলে ব্যর্থ রাষ্ট্র। গুগল আবার তার নিচে আরেকটি বাণী দিচ্ছে, বলছে যে if we turn our back to the developing world we will see more failed state। একটি সাজানো গোছানো রাষ্ট্রকে কি করে ব্যর্থ রাষ্ট্র বানানো যায় তার হাতে কলমে শিক্ষা নিতে হলে এরপর থেকে বিদেশিরা ডক্টর ইউনূসকে হায়ার করবেন। কনসালটেন্সি ফি বেশি দিতে হবে না, মাত্র $40 মিলিয়ন। বাইডেন সরকার তাই দিয়েছিল বাংলাদেশকে আজকের অবস্থায় নিয়ে আসতে ডক্টর ইউনূস সহ তার সঙ্গী সাথীদেরকে। এটা আমার কথা নয়, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন। আমি বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে হাঁটতে নয় দৌড়াতে দেখছি, আপনি দেখছেন না?